এক তৃতীয়াংশ ঘাটতি রেখে 5,68,000 কোটি টাকার বাজেট। মোবাইল ফোন সেবার দাম বাড়ছে, কমছে মাস্ক, পিপিই, স্যানিটাইজারের দাম। করোনা সংকটেও প্রত্যাশিত বরাদ্দ পায়নি স্বাস্থ্য খাত। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা বাজেটের দুর্বলতা বলছে সিপিডি। করোনায় আরও 37 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 3,187। দেখছেন এটিএন নিউজ এট 8। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শাইখুল মাশায়েক। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতে বাজেট প্রসঙ্গ। করোনাকাল পেরিয়ে অর্থনৈতিক উত্তরণের পথে রেকর্ড 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। জানালেন, প্রণোদনা আর উন্নয়ন কর্মসূচির অর্থ যোগান দিতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের আকাশ ছোঁয়ার প্রত্যাশা। 1,90,000 কোটি টাকার ঘাটতি ব্যবস্থাপনায় অর্থমন্ত্রীর পরিকল্পনা, দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ। সরকারের ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট নিয়ে বিস্তারিত দেখুন মফিদুল তপুর রিপোর্টে। 2020-2021 করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজন সামাজিক দূরত্ব মেনে চলা এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি। এবারের বাজেট অধিবেশনেও তাই চেষ্টা করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন করলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে ডিজিটাল ভিডিও প্রেজেন্টেশনে তুলে ধরা হয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা। মহান জাতীয় সংসদে গত 6 মাসে করোনা ভাইরাসের দাপটে স্থবির বিশ্ব অর্থনীতি, যার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। এমনই এক বাস্তবতায় দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দিয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থমন্ত্রীর। 2019-20 অর্থবর্ষের সম্পূরক বাজেট। করোনা সংকট উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি ও বাজারে পর্যাপ্ত অর্থের সরবরাহ বজায় রাখতে সরকারি ব্যয় বাড়ছে নতুন বছরের বাজেটে। উন্নয়ন প্রকল্প বাবদ এডিপিতে বরাদ্দ থাকছে 2,05,145 কোটি টাকা। এছাড়া মোট 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার প্রণোদনা বাস্তবায়নের ঘোষণা রয়েছে এবারের বাজেটে। অর্থমন্ত্রীর আশা, সরকারের বিনিয়োগ বৃদ্ধি, চলমান সংস্কার কার্যক্রম এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে আগামী অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির ধারা কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে। তাই আগামী অর্থবছরের প্রবৃদ্ধি 8.2% ধরা হয়েছে বাজেট প্রস্তাবে। মূল্যস্ফীতির লাগাম 5.4% থাকবে বলেও আশা করছেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। তবে করোনার ধাক্কা সামলে উঠতে ব্যক্তিশ্রেণীর করদাতাদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ানো হয়েছে করমুক্ত আয়ের সীমা। টানা 5 বছর 2.5 লাখ টাকায় স্থির থাকার পর এবারের বাজেটে তা 3 লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দিতে পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন 2.5%। করোনা সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি মোকাবেলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বেড়েছে, যা আরও বাড়বে আগামী অর্থবছরে। জোর দেয়া হবে শিল্পের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধি ও করোনা পরবর্তী বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতেও। অর্থনীতিকে চাঙ্গা করতে থাকছে কালো টাকা সাদা করার সুযোগও। করোনার আর্থিক ক্ষতি সামাল দিতে বাজেটে উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়াচ্ছে সরকার। একই সঙ্গে
ঘোষণা করা হয়েছে বিশাল অঙ্কের প্রণোদনা প্যাকেজ, ফলে বাড়ছে বাজেট ঘাটতি। আর এই ঘাটতি অর্থায়নে ঋণ নেওয়া হবে বৈদেশিক এবং অভ্যন্তরীণ উৎস থেকে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই ঋণের অর্থ সুষ্ঠুভাবে ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরে আসবে বাংলাদেশ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। প্রায় সব ধরনের মোবাইল ফোন সেবার দাম বেড়ে যাচ্ছে। বাড়ছে বিভিন্ন ধরনের বিলাসী পণ্য আর প্রসাধনী সামগ্রীর। অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ স্বর্ণের দাম কমতে পারে। বাজেটের পর আর কোন কোন পণ্যের দাম বাড়ার ও কমার সম্ভাবনা রয়েছে তাই জানাচ্ছেন রেজন ফয়েজ। প্রতিটি বাজেট ঘোষণার পর সেখানে সাধারণ মানুষের জন্য একটা হিসাব মেলানোর জায়গা থাকে, আর তা হলো বাজেটের পর কোন জিনিসের দাম বাড়ছে আর কমছে কোন জিনিসের দাম। সেই হিসাব মেলানোর চেষ্টা এখন করব। প্রথমেই দেখে নেই এই বাজেটের পর বাড়তে পারে কোন কোন জিনিসের দাম। মোবাইল ফোনে কথা বলতে এখন একটু হিসেবে আপনাকে হতেই হবে, কারণ টেলিকম সেবার উপর এবার বাড়তি ৫% সম্পর্ক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর ফলে বাড়বে মোবাইল ফোনে কথা বলার খরচ, বাড়ছে SMS চার্জও। সেই সঙ্গে বাড়বে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের খরচও। দাম বাড়বে আমদানি করা স্মার্টফোনেরও। তামাককে না বলতে প্রায় প্রতিটি বাজেটের মতো এবারও বিড়ি সিগারেটের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কাজেই বাড়তি খরচের প্রস্তুতি নিয়ে রাখতে হবে ধূমপায়ীদের। দাম বাড়বে জর্দা, গুলেরও। এবার বাজেটে দাম বাড়ার কোপটি পড়ছে বিদেশি এসি, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রের মতো বিলাসী পণ্যের উপরই। কার ও জিপের রেজিস্ট্রেশন ফি সহ বিআরটি এর অন্যান্য সার্ভিস ফির সম্পর্ক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। কাজেই গাড়ি কেনা ও রাখার খরচ গেল বছরের চেয়ে এবছর বেশি হবে। প্রায় সব ধরনের প্রসাধনী সামগ্রীর উপর 5% শুল্ক বাড়ানোয় দাম বাড়বে এসব পণ্যেরও। 5% সম্পর্ক শুল্ক বাড়ানোয় চার্টার্ড প্লেন ও হেলিকপ্টারের ভাড়াও বাড়ছে, এসি লঞ্চের ভাড়াও। সম্পর্ক শুল্কের কারণে সিরামিকের সিঙ্ক ও বেসিনের দামও বেশ বাড়বে এবার। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে আমদানি শুল্ক বাড়ানোর ফলে দাম বাড়বে আমদানি করা দুগ্ধজাত পণ্য, জুস, মধু, ফল, বিভিন্ন ধরনের হিমায়িত খাদ্যেরও। চলুন এবার দেখে নেই বাজেট ঘোষণার পর কমতে পারে কোন কোন জিনিসের দাম। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্য সুরক্ষার নানা সামগ্রীর যখন আকাশচুম্বী চাহিদা, তখন বাজেটে দাম কমার সুখবর করোনা ভাইরাস টেস্টিং কিট, পিপি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের। স্বর্ণ আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার করায় দাম কমবে স্বর্ণেরও। কাঁচামালের উপর শুল্ক প্রত্যাহার ও রিয়াতি সুবিধার কারণে দাম কমতে পারে কৃষি যন্ত্রপাতি, ডিটারজেন্ট, স্যানিটারি ন্যাপকিন ও ডাইপারের। কমতে পারে এলপিজি সিলিন্ডারের দামও। রিয়াতি সুবিধার কারণে কমতে পারে দেশীয় রেফ্রিজারেটর ও এসির দামও। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এই করোনা মহামারী কালেও স্বাস্থ্য খাতের বরাদ্দ বেড়েছে বরাবরের মতোই। নতুন অর্থ বছরে 29,247 কোটি টাকার বরাদ্দ পেয়েছে স্বাস্থ্য খাত, যা মোট বাজেটের 5 ভাগ। বড়লোক হোক আর গরিব হোক, যা যেখানে আছি সবাই যদি নিয়ম মতন চিকিৎসা এবং ঔষধ পাই। গত বছর বা এর আগের বছর যাই হয়েছে আমাদের চোখে পড়েনি, কিন্তু এই মহামারীর কারণে আসলে এটার আসল রূপটা ফুটে উঠেছে। গভর্নমেন্টের অবশ্যই স্বাস্থ্য খাতে প্রচুর বরাদ্দ বেশি দেওয়া দরকার, এমনকি দ্বিগুণ করলে সবচেয়ে ভালো হয়। কারণ যেহেতু এইভাবে লোক মারা যাচ্ছে, সমস্ত বিশ্বই কিন্তু আক্রান্ত, খালি বাংলাদেশ নাই। 29,247 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। কোভিড-19 নভেল করোনা ভাইরাস স্বাস্থ্য নিয়ে সাধারণের এই দাবির বিপরীতে আহম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেটে স্বাস্থ্যের হিস্সা 5.15 ভাগ, যার মধ্যে স্বাস্থ্য সেবায় বরাদ্দ 22,884 কোটি টাকা আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনায় 6,363 কোটি টাকা। স্বাস্থ্য খাতের অবকাঠামো নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম, গবেষণার মতো উন্নয়নে এই দুই বিভাগের জন্য আসছে বছর 12,500 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। করোনা ভাইরাসের প্রভাব বিবেচনায় আগামী বাজেটে অগ্রাধিকার থাকবে স্বাস্থ্য। করোনা মোকাবেলায়
বর্তমানে চলমান 5,500 কোটি টাকার বিশেষ কার্যক্রমের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। করোনা মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য 850 কোটি টাকার বিশেষ বরাদ্দের কথাও এসেছে অর্থমন্ত্রীর উপস্থাপনায়। এছাড়া 8টি নতুন মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা, বিদ্যমান 3টি নতুন মেডিকেল কলেজের নির্মাণের অগ্রগতি, জেলা বিভাগীয় পর্যায়ে সেকেন্ডারি আর টারশিয়ারি লেভেলের স্বাস্থ্য স্থাপনা নির্মাণের পরিকল্পনা জানিয়েছেন মন্ত্রী। করোনা মোকাবেলায় বিশ্বব্যাংক আর এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় মোট 2,493 কোটি টাকা ব্যয়ের 2টি চলমান প্রকল্পের কথা তুলে ধরে আরও উন্নয়ন সহযোগী বাংলাদেশের পাশে দাঁড়াবে এমন বিশ্বাস অর্থমন্ত্রীর। মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে এই করোনা কালেও চলতি অর্থ বছরে যে 25,733 কোটি টাকা বরাদ্দ ছিল এ খাতের, তাও খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের শেষ 2 মেয়াদের 10 বছরে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় হয়েছে 45,000 কোটি টাকার বেশি। যদিও এই ব্যয় সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, সমালোচনার ঝড় বইছে সবখানে। তাই তো নতুন অর্থ বছরে যতটুকুই বরাদ্দ পেল স্বাস্থ্য খাত, তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। সাউথ হাইওয়ে সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালের বাজেটে অসহায় ও দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এখাতে 95,574 কোটি টাকা বরাদ্দের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী, যা চলতি অর্থ বছরের সংশোধিত বরাদ্দের চেয়ে 14,000 কোটি টাকা বেশি। আরও জানাচ্ছেন একে আজাদ। দেশের প্রায় 4 কোটি মানুষ দিন আনে দিন খায়, আর নিম্ন মধ্যবিত্তের ঘরে রয়েছেন আরও অন্তত 8 কোটি। করোনার কারণে দেশব্যাপী সাধারণ ছুটি, কলকারখানা বন্ধ ও ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় নতুন করে কর্মহীন দেশের প্রায় 14 লাখ মানুষ। তাই বাজেটে কৃষি উৎপাদন, ক্ষুদ্র কুটির শিল্প, বেকার যুবাদের কর্মসংস্থানে কম সুদে 2,000 কোটি টাকার ঋণ বিতরণের প্রস্তাব করা হয়েছে। এ কাজে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। এছাড়া বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের আয় কমে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে সরকারের অর্জন। সে কারণে বাজেটে আগামী অর্থ বছরে বেশি দরিদ্র 100টি উপজেলার গরিব প্রবীণ, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার আওতায় আনা হবে। এতে করে এ খাতে ব্যয় হবে আরও 510 কোটি টাকা। যে কারা আসলে জেনুইন মার্জিনালাইজড, তাদের হাতে টাকাটা আদৌ পৌঁছাচ্ছে কিনা, এটা আসলে নিশ্চিত করবে কারা। এই জিনিসটা নিশ্চিত করাটাই সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ। করোনাকালে সরকারের নেয়া খাদ্য কর্মসূচির সফলতা ধরে রাখতে আসছে অর্থ বছরে অতিরিক্ত 2 লাখ টন ধান ও চাল কেনার কথা জানিয়েছে সরকার, যার পরিমাণ এবারের চেয়ে দ্বিগুণ। কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে সরকার ভর্তুকি দিয়ে সাধারণ জনগণ যারা হচ্ছে গিয়ে নিম্নবিত্ত তাদের কাছে বিক্রি যদি করে, এটা আমার মতে অবশ্যই একটা ভালো উদ্যোগ। এছাড়া বাজেটে করোনার এই কালে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা সহ গ্রামের অসহায় মানুষদের কর্মসংস্থানে 100 কোটি টাকা প্রণোদনার ঘোষণাও দিয়েছেন অর্থমন্ত্রী। করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য তো নিম্নমুখী হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের সহযোগিতা বলতে তো প্রণোদনা, বাজেটটা তাদের জন্য বাড়ানো উচিত। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেট বিষয়ক প্রতিক্রিয়া জানাবো। প্রস্তাবিত বাজেটে জনগণের জীবন জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া কালো টাকা সাদা করার যে সুযোগ ও ব্যবস্থা রাখা হয়েছে তাতে দুর্নীতি চলমান থাকবে বলেও আশঙ্কা তার। জাতীয় সংসদে বাজেট ঘোষণার পরপরই এই প্রতিক্রিয়া জানান বিএনপি নেতা আমির খসরু। জিডিপি এবং রাজস্ব আহরণে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা দৃশ্যমানভাবেই প্রতারণার সামিল। জনগণের জীবন জীবিকা এবং মানবতার যে বিষয়টি আমি মনে করি সেটা উপেক্ষিত হয়েছে। বাজেটের বরাদ্দের বড় বড় কিছু অংশ যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না এই বাজেটে। অথচ দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা। যে কালো টাকাকে সাদা করা শুধু নয়, যে প্রক্রিয়ায় সাদা করার কথা বলা হচ্ছে, সেটাও দুর্নীতিকে অব্যাহত ভাবে
থাকার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জনকল্যাণমুখী করার চেষ্টা হলেও প্রস্তাবিত বাজেট মূলত ঘাটতি বাজেট এবং এটি বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিকেলে বনানী কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই বাজেট যদি সম্পূর্ণ আয়ও হয়ে আসে তারপরেও এটা একটা ঘাটতি বাজেট, সেখানে প্রায় 1,85,000 কোটি টাকার ঘাটতি দেখানো হয়েছে। তো আমরা এটাকে তারপরও জনকল্যাণমূলক বলছি এই জন্যই যে সরকার বিভিন্ন খাত যেখানে অর্থ দরকার সেটার অর্থায়নের জন্য একটা বাজেট তৈরি করেছেন, আয় করার জন্য বিভিন্ন খাতের থেকে আয় করবেন তার প্রচেষ্টা নেবেন সেটা উদ্যোগ নিয়েছেন। তো সেখানে যেটা সমস্যা আমরা মনে করি এবং এই আয় এবং ব্যয় দুটোই যে টার্গেট করা হয়েছে সেটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে এটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। আয় যতটুকু করার কথা ততটুকু যদি না হয়, যেটা খুব সম্ভাবনা আছে, তাহলে আমাদের যেটা দরকার হবে সেটা হলো আয় ও ব্যয়ের মধ্যে একটি সমন্বয় করা, যথাযথ সমন্বয়। এবং সেখানে দুটো জিনিসের দিকে আমাদের খেয়াল করতে হবে, সেটা হলো একটা অগ্রাধিকার খাত ঠিক করতে হবে। সেখানে আমাদের সাজেশন হলো স্বাস্থ্য খাত এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী। করোনার প্রভাব যে দীর্ঘমেয়াদী হবে সরকারের বাজেটের পরিকল্পনায় সেই প্রস্তুতি দেখছে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তারা বলছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া বাজেটের বড় দুর্বলতা। ব্যক্তি আয়করের কোপ মধ্যবিত্তের ওপরেই বেশি, যা বৈষম্য বাড়াবে বলেই মনে করছে সিপিডি। বার্ষিক পরিকল্পনার সর্বপ্রথম বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে সরকার মনে করছে করোনার প্রভাব সামাল দেওয়া যাবে খুব দ্রুতই, কিন্তু বাস্তবতা আরো কঠিন। মনে হচ্ছে যে হয়তো আমরা খুব দ্রুতই এই কোভিড থেকে পরিত্রাণ পাবো এবং অর্থনীতি তার পুরনো ধাঁচে সে ফেরত যাবে। কিন্তু বর্তমানে স্বাস্থ্য যে ঝুঁকি আমরা দেখছি তাতে করে কিন্তু আমাদের এত দ্রুত আমরা এই কোভিড থেকে পরিত্রাণ পাবো বলে মনে হচ্ছে না। করোনার প্রভাবেই এবছর রাজস্ব আদায় হবে অনেকটা কম। এক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রাই বাজেটের বড় দুর্বলতা বলে মনে করছে সিপিডি। সম্পদ আহরণ বলা হয়েছে 3,48,000 কোটি টাকা, তার থেকে হয়তো 9% বেশি হতে পারে, কিন্তু প্রকৃত যে আয় হবে বলে আমরা ধারণা করছি সেটা 2.5 লক্ষ কোটি টাকার বেশি এবছর হবে না। এবং এটার ফলে বাজেটের যে কাঠামো, সে কাঠামোটা একটা দুর্বল কাঠামো নিয়েই আমরা অগ্রসর হচ্ছি বলে আমাদের মনে হয়েছে। ব্যক্তি আয়কর সীমা 3 লাখ করাকে সাধুবাদ জানালেও সিপিডি মনে করছে নিম্ন আয়ের মতো অতি উচ্চ আয়ের লোকদেরও ছাড় দেওয়াটা ঠিক হয়নি। যে যারা স্বল্প আয়ের এবং যারা নাকি বেশি আয়ের তাদের মধ্যে কিন্তু এই সুবিধাটা প্রায় একই রকম। অর্থাৎ আমরা কিন্তু বৈষম্যের দিক থেকে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আয়করের মাধ্যমে, ব্যক্তি আয়করের মাধ্যমে কিন্তু করতে পারলাম না। কালো টাকা সাদা করার কঠোর সমালোচনা করে সিপিডি বলছে এটা অনৈতিক, প্রয়োজনহীন। যে যারা 25-30% ট্যাক্স দিয়েছেন অনেস্টলি, আর যারা নাকি সেটা না দিয়ে এখন 10% দিয়ে বিনিয়োগ করার সুবিধা পাবেন, এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া সরকার করোনা মোকাবেলায় যেসব ক্ষেত্রকে অগ্রাধিকার দেবার পরিকল্পনা নিয়েছে সেগুলোকে ইতিবাচক বলছে সিপিডি। একই সঙ্গে তৈরি পোশাক খাতকে আগের মতোই ছাড় দেবার পরামর্শ সংস্থাটির। সেটা এই বছরও অব্যাহত রাখলে, আগামী অর্থ বছরে অব্যাহত রাখলে হয়তো ভালো হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। গত 24 ঘন্টায় আরো 37 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1049 জন। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আরো 3187 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 78,052 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 15,772টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,57,332টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 848 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.46%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন।
এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1049 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। সময় হলো বাজিত স্টিল বিরতি নেবার, এরপর আরো যে থাকছে। জুন থেকে সীমিত পরিসরে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট এবং লকডাউনের দ্বিতীয় দিনে শিথিল চেহারায় পূর্ব রাজাবাজার। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরও কিছু সংবাদ জানাবো। স্বাস্থ্যবিধি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নীতিমালা মেনে আগামী 16 জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আজ একথা জানান। অসুবিধার কথা বিবেচনা করে ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের শিডিউল অনুযায়ী ঢাকা হিথ্রো ঢাকা তাদের ফ্লাইট অপারেট করবে। বিভিন্ন গন্তব্যে বিভিন্ন এয়ারলাইন্সের জন্য আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আকাশপথে যাত্রী চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করে আগামী 16 জুন থেকে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা যুক্তরাজ্য ঢাকা এই রুটে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা ঢাকা দোহা এই রুটে শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জার পরিবহন করতে পারবে। বাজেট প্রসঙ্গ আরও একবার। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব নীতিতে কি কি পরিবর্তন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তা নিয়ে সাদাত হাবিবি সেতুর এই প্রতিবেদনটি দেখুন। রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে সম্পূরক বাজেটের লক্ষ্যমাত্রা 3,48,066 কোটি নির্ধারণ করা হয়েছে। বিশাল বাজেটের আয়ের লক্ষ্যও বিশাল, 3,78,000 কোটি টাকা। টার্গেটের 87% জোগাড় করতে হবে রাজস্ব বোর্ডকে। যদিও চলতি 2019-20 অর্থ বছরে যে 3,77,810 কোটি টাকার রাজস্ব আদায়ের টার্গেট ছিল, অর্থমন্ত্রী তা সংশোধন করে 3,48,000 টাকায় নির্ধারণ করেছেন। অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারি সময়ে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে সম্পূরক বাজেটের লক্ষ্যমাত্রা 3,48,066 কোটি নির্ধারণ করা হয়েছে। বাড়তি টার্গেটের বিপরীতে করোনার ধাক্কা, তাই তো রাজস্ব আদায়ের পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন এসেছে প্রস্তাবিত বাজেটে। 2014-15 অর্থ বছরের পর এই প্রথম বাড়ানোর প্রস্তাব এসেছে করমুক্ত আয়ের সীমা। কারো বাৎসরিক আয় 3 লাখ টাকা পর্যন্ত হলে তাকে কর দিতে হবে না। নারী আর 65 বছর বয়সের বেশি নাগরিকের জন্য এই সীমা 3.5 লাখ টাকা। পরবর্তী 5টি স্ল্যাবে কর দিতে হবে 5 থেকে সর্বোচ্চ 25% পর্যন্ত। অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। করোনায় সার্বিক ব্যবসার পরিবেশে উদ্যম রাখতে কমানো হয়েছে কর্পোরেট ট্যাক্সও। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স 2.5% কমিয়ে 32.5% নামানো হয়েছে। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের 25% কর্পোরেট ট্যাক্স অপরিবর্তিত রাখা হয়েছে। চাল, আটা, পেঁয়াজের মতো নিত্যপণ্য আমদানিতে 5% উৎসে কর কমিয়ে 2% করা হয়েছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের উৎসে কর 1% থেকে নামিয়ে 0.5% করা হয়েছে। ব্যাংকে 10 লাখ টাকার বেশি জমার উপরে আবগারি শুল্কের পরিমাণ বাড়ছে। এদিকে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার মেশিন ইসিআর ব্যবহারে ভ্যাট আদায়ের সুফল না পাওয়ায় আসছে বছরে 10,000 ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপনের পরিকল্পনা দিয়েছেন অর্থমন্ত্রী। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনাকাল এবং পরবর্তী খাদ্য সংকট মোকাবেলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 29,983 কোটি টাকা, যা মোট বাজেটের 5.2%। এর মধ্যে কৃষিতে ভর্তুকির পরিমাণ ধরা হয়েছে 9,501 কোটি টাকা। করোনাকালে বিশ্বজুড়েই এখন অন্যতম শঙ্কার নাম খাদ্য নিরাপত্তা। আমদানি কমে যাওয়ায় এই খাতে ঘাটতি মেটাতে তাই অভ্যন্তরীণ উৎসের উপরে নির্ভরতার কথা বলছেন বিশেষজ্ঞরা।
করোনা পরবর্তী পরিস্থিতিতে কোনোভাবেই যাতে খাদ্য সংকট সৃষ্টি না হয়। আর একে গুরুত্ব দিয়েই 2020-21 অর্থ বছরে বাজেট পরিকল্পনায় উৎপাদন বাড়ানোকেই বিবেচনায় আনার প্রস্তাব অর্থমন্ত্রীর। কৃষি ভর্তুকি 9,500 কোটি টাকা। বাজেটে কৃষি খাতের বরাদ্দ ব্যয় হয় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, পরিবেশ ও বন, ভূমি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে। আসছে বাজেটে এই বরাদ্দের মধ্যে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 11,868 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি বেড়েছে গতবারের তুলনায় 1,500 কোটি টাকা বেশি, হয়েছে 9,501 কোটি টাকা। বরাবরের মতোই এই ভর্তুকি কৃষি উপকরণ, সার, কীটনাশক, সেচ এবং বীজ কেনায় পাওয়া যাবে। তবে করোনার এই কালে এর বাইরেও থাকছে প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার সহজ শর্তে কৃষি ঋণ। মৎস্য খাতের উন্নয়ন ও বাজারজাত সমস্যার সমাধানে সহযোগিতার প্রস্তাব রয়েছে বাজেটে। গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে নতুন প্রযুক্তিকেও উৎসাহিত করার কথা বলা হয়েছে। করোনার কারণে বড় ধরনের হোঁচট খেয়েছে পোল্ট্রি ও দুগ্ধ শিল্প। সে কারণে ডিম, দুধ ও প্রাণী সম্পদের বাজারজাত করতে সহযোগিতার পাশাপাশি পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণে সহযোগিতার প্রস্তাবও করা হয়েছে এই বাজেটে। তবে অর্থমন্ত্রীর এই অঙ্কের হিসেব বোধগম্য নয় সাধারণ কৃষকের কাছে। তারা চান উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং নগদ সহায়তা। সরকার সরাসরি কৃষককে নিজে দেয়, তাহলে উপকার হবে কৃষকের। ঢাকা থেকে বাজার আসতে আসতে সরকারি নীলফামারী অফিসে আসতে আমাদের সব কিছু শেষ। যার 20 বিঘা 40 বিঘা মাটি আছে সে পাচ্ছে, আর যার 2-4 বিঘা মাটি সে তো পাইছে না। এছাড়া করোনাকালে কর্মহীন হয়ে পড়া বিশাল এক জনগোষ্ঠী ফিরে যাচ্ছেন গ্রামে, আর সেখানে তাদের উপার্জনের মূল নির্ভরতা থাকবে কৃষির উপরই। কিন্তু এই বাস্তবতাকে মোকাবেলা করার কোনো পথের কথা বলা হয়নি এবারের প্রস্তাবিত বাজেটে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আর নিজাম রোড শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং চট্টগ্রামের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। মেডেল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রবাসের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবজি চাষ করে ব্রাহ্মণবাড়িয়ার জাকির হোসেন এখন একজন সফল কৃষক। মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের 10 একর জমিতে শশা, করলা ও অন্যান্য সবজি চাষ করেছেন জাকির হোসেন। সেই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বাজারজাত করছেন তিনি। তার এই উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অন্তত 50 জন দরিদ্র মানুষের। প্রতি মাসে 7 থেকে 8 লাখ টাকার সবজি বিক্রি করছেন জাকির। কিন্তু সবজি বাগান এলাকার স্থানীয় একটি খাল প্রভাবশালীরা ভরাট করে ফেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ফলে লোকসানের আশঙ্কা করছেন কৃষক জাকির। দ্রুত খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি তার। সময় হলো আরো একবার বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। সীমান্ত উত্তেজনা প্রশমনে চীন ভারত মতৈক্য। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। ধন্যবাদ আপনার সঙ্গে থাকার জন্য।
দেশের বাইরের খবর জানাবো। ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রশমনে উভয় দেশই ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে চীন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং। তিনি বলেন, কূটনৈতিক ও সামরিক সূত্রে তৎপরতার মাধ্যমে এই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে উভয় দেশ। সীমান্তে উত্তেজনা প্রশমনে যথাযথ পদক্ষেপ নিচ্ছে উভয় দেশ, তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। এর আগে রোববার ভারত জানায়, শনিবার ভারত ও চীনের সেনা কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে শান্তিপূর্ণ উপায়ে সীমান্তে উত্তেজনা প্রশমনে একমত হয়েছে উভয় দেশ। দুই দেশের সীমান্তে 2200 মাইল এলাকা, যেটি আসলে কার সীমানাধীন তা যথাযথভাবে নির্ধারিত না হওয়ায় প্রায় এ নিয়ে সীমান্তে বিরোধে লিপ্ত হয় চীন ও ভারত। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইরত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই জন্য আগামী মাসে দেশটির মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নীল আর্মব্যান্ড পরে খেলবে জো রুটের দল। সাধারণত বিশেষ কেউ মারা গেলে জার্সির হাতায় কালো আর্মব্যান্ড বা বুকে কালো ব্যাজ পরে খেলতে নামেন ক্রিকেটাররা। তবে এবার আর্মব্যান্ডে নতুনত্ব দেখবে বিশ্ব। করোনা যোদ্ধাদের সম্মান জানাতে নীল আর্মব্যান্ড পরবেন ক্রিকেটাররা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের টেস্ট সিরিজ আগামী 8 জুলাই থেকে শুরু হবে। সিরিজের 1 মাস আগে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে ক্যারিবীয় ক্রিকেট দল। এবার এক নজরে প্রিমিয়ার লিগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 1/3 ঘাটতি রেখে 5,68,000 কোটি টাকার বাজেট। মোবাইল ফোন সেবার দাম বাড়ছে, কমছে মাস্ক, পিপিই, স্যানিটাইজার রেট। করোনা সংকটেও প্রত্যাশিত বরাদ্দ পায়নি স্বাস্থ্য খাত। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা বাজেটে দুর্বলতা বলছে সিপিডি। করোনায় আরো 37 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 3,187। 16 জুন থেকে সীমিত পরিসরে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট। লকডাউনের দ্বিতীয় দিনেই শিথিল চেহারায় পূর্ব রাজাবাজার। এবং সীমান্ত উত্তেজনা প্রশমনে চীন ভারত মতৈক্য। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STAR স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959।